রূপালী পর্দার কোনো দাপুটে নায়ক যখন মেকআপ মুছে বাস্তবের কঠিন রাজনৈতিক ময়দানে নেমে আসেন, তখন জনমনে একটি সাধারণ সংশয় তৈরি হয়। অনেকেই ভাবেন, সিনেমার ডায়লগ আর রাজনীতির মাঠের বাস্তবতার মধ্যে যে দুস্তর ব্যবধান রয়েছে, তা কি এই রূপালী পর্দার মানুষটি সামলাতে পারবেন, নাকি তিনি কেবলই গ্ল্যামার আর জনপ্রিয়তাকে পুঁজি করে ক্ষমতার স্বাদ নিতে এসেছেন। কিন্তু ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী তুমুল জনপ্রিয় তারকা থালাপতি বিজয় যেন প্রচলিত সব রাজনৈতিক সমীকরণকে এক ঝটকায় ভুল প্রমাণ করে দিলেন। ক্ষমতা গ্রহণের পর মুহূর্তেই তিনি এমন কিছু পদক্ষেপ নিয়েছেন এবং এমন কিছু কড়া বার্তা দিয়েছেন, যা শুধু তামিলনাড়ু নয়, বরং পুরো ভারতের রাজনৈতিক কাঠামোতে রীতিমতো এক বিশাল ভূকম্পনের সৃষ্টি করেছে। বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট যদি আমরা একটু গভীর দৃষ্টিতে বিশ্লেষণ করি, তবে একটা বিষয় খুব স্পষ্টভাবে ফুটে ওঠে। শুধু ভারত নয়, বরং দক্ষিণ এশিয়ার একটি বড় অংশের রাজনীতিতেই এখন বিভাজন আর ধর্মীয় সুড়সুড়ি ক্ষমতার অন্যতম প্রধান হাতিয়ারে পরিণত হয়েছে। কিভাবে এক সম্প্রদায়ের মানুষকে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে তাদের মনে ভীতি আর ঘৃণার জন্ম দিয়ে নিজেদের ভোট ব্যাংক ভারী করা যায়, সেটাই যেন আধুনিক রাজনীতির মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছে। ঠিক এমন একটি অসহনশীল এবং উগ্র রাজনৈতিক আবহের মধ্যে দাঁড়িয়ে থালাপতি বিজয় যা করলেন তা এক কথায় অকল্পনীয়। তিনি সরাসরি ভারতের কেন্দ্রীয় শাসন ক্ষমতায় থাকা দল এবং নরেন্দ্র মোদীর রাজনৈতিক দর্শনের বিপরীতে দাঁড়িয়ে এক শক্ত অবস্থান গ্রহণ করেছেন। থালাপতি বিজয় অত্যন্ত স্পষ্টভাবে এবং দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিয়েছেন যে তার রাজ্যে ধর্ম নিয়ে কোনো বিভেদের রাজনীতি চলবে না। উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির যে হাওয়া বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যে প্রবল বেগে বইছে, তার সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে এই নবীন মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, তামিলনাড়ুতে কোনো হিন্দু যদি কোনো মুসলিম বা অন্য কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বিন্দু মাত্র অত্যাচার করার দুঃসাহস দেখায়, তবে তার পরিণতি হবে ভয়াবহ এবং সেটি ইতিহাসে লেখা থাকবে। একজন সদ্য ক্ষমতা পাওয়া রাজনীতিবিদের কণ্ঠে এমন সোচ্চার এবং পক্ষপাতহীন হুঙ্কার বর্তমান রাজনীতিতে বিরল। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তার সরকারের মূল ভিত্তি হবে সামাজিক ন্যায় বিচার এবং ধর্মনিরপেক্ষতা। কে কোন ধর্মে বিশ্বাস করেন সেটি তার ব্যক্তিগত বিষয়, কিন্তু রাষ্ট্রের চোখে প্রতিটি নাগরিকের অধিকার সম্পূর্ণ সমান। বিজয়ের এই রাজনৈতিক অবস্থানকে বুঝতে হলে আমাদের একটু পাশের রাজ্যগুলোর দিকে বা ভারতের অন্যান্য রাজনৈতিক নেতাদের দিকে তাকাতে হবে। উদাহরণস্বরূপ আমরা ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথাই বলতে পারি। তার রাজনৈতিক কৌশলটি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলে বিজয় রাজনীতির সাথে এর আসমান জমিন তফাৎ ধরা পড়বে। শুভেন্দু অধিকারীর রাজনীতির একটি বড় অংশ জুড়েই রয়েছে ধর্মীয় বিভাজন তৈরি করা এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে একটি জুজু হিসেবে ব্যবহার করা। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তিনি প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক এবং চরম বিশুদ্ধার বক্তব্য দিয়ে চলেছেন। বাংলাদেশের গণ অভ্যুত্থান, ডক্টর ইউনূসের সরকার, এমনকি তারেক রহমানের বর্তমান সরকারের বিরুদ্ধে তিনি এমন সব কুরুচিপূর্ণ এবং আগ্রাসী মন্তব্য করেছেন যা একজন দায়িত্বশীল নেতার মুখে কোনোভাবেই মানায় না। শুভেন্দু অধিকারীর এই কৌশলের পেছনে রাজনীতিটা আসলে কি? বিশ্লেষণ করলে দেখা যায় এটি মূলত মনোযোগ ঘুরিয়ে দেওয়ার কৌশল। নিজের দেশের বা রাজ্যের অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধানে ব্যর্থ হয়ে অথবা সেই ব্যর্থতাগুলোকে আড়াল করার জন্য একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের মনে ভীতি তৈরি করা হচ্ছে। সীমান্তের ওপারের কাল্পনিক বিপদের কথা বলে এপারে নিজেদের ভোট ব্যাংক ভারী করার এই যে নোংরা খেলা, তা যুগের পর যুগ ধরে চলে আসছে। শুভেন্দু অধিকারী ঠিক সেই পুরনো এবং ক্ষতিকারক ফর্মুলাটি ব্যবহার করছেন। তিনি চাইছেন হিন্দু ভোটের মেরুকরণ ঘটাতে এবং তিনি এবারে নির্বাচনে সেটা করেও দেখিয়েছেন। তবে অন্যদিকে থালাপতি বিজয় হাঁটছেন সম্পূর্ণ উল্টো পথে। তিনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাইকে এক সুতোয় গাঁথার রাজনীতি শুরু করেছেন। তিনি জানেন যে একটি রাজ্য বা দেশকে যদি সত্যিকার অর্থে উন্নয়নের শিখরে নিয়ে যেতে হয়, তবে ধর্মীয় সম্প্রীতি এবং নাগরিকদের ঐক্যের কোনো বিকল্প নেই। তবে রাজনীতিতে শুধু ভালো কথা বলা বা চমৎকার সব প্রতিশ্রুতি দেয়াই শেষ কথা নয়। সাধারণ মানুষ দেখতে চায় কাজের কাজ কতটুকু হচ্ছে। থালাপতি বিজয় কি কেবলই কথার জাদুকর, নাকি তিনি সত্যি মাঠে নেমে কাজ করতে জানেন? তার ক্ষমতা গ্রহণের প্রথম দিনগুলোর দিকে তাকালে আমরা অবাক করা কিছু দৃশ্য দেখতে পাই। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে লাখো জনতার সামনে শপথ নেয়ার পর তিনি কেবল হাত নেড়ে দায়িত্ব শেষ করেননি, তিনি সঙ্গে সঙ্গেই এমন কিছু নথিতে স্বাক্ষর করেছেন যা সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের সাথে সরাসরি যুক্ত। তিনি তার রাজ্যে 200 ইউনিট
পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার যে ঘোষণা দিয়েছিলেন তা ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই কার্যকর করার উদ্যোগ নিয়েছেন। শুধু তাই নয়, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়া মাদকের বিষাক্ত ছোবল থেকে তরুণ সমাজকে বাঁচাতে তিনি একটি বিশেষ অ্যান্টি ড্রাগ টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন। তিনি বুঝতে পেরেছেন যে সাধারণ মানুষের কাছে বড় বড় রাজনৈতিক আদর্শের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো তাদের দৈনন্দিন জীবনের নিরাপত্তা, দ্রব্যমূল্যের নাগাল এবং মৌলিক চাহিদাগুলোর পূরণ। এখন প্রশ্ন আসতেই পারে, ভারতের মতো একটি বিশাল দেশে যেখানে ধর্মীয় জাতীয়তাবাদের ঢেউ এতটা প্রবল, সেখানে দাঁড়িয়ে থালাপতি বিজয় এমন একটি ধর্মনিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ঝুঁকি কেন নিলেন? এর উত্তর লুকিয়ে আছে তার দূরদর্শী রাজনৈতিক চিন্তা ভাবনার মধ্যে। বিজয় খুব ভালো করেই জানেন তার মূল শক্তি জায়গাটি কোথায়। তিনি নির্দিষ্ট কোনো উগ্রবাদী গোষ্ঠীর ভোটে নির্বাচিত হননি। তার প্রতি সমর্থন জানিয়েছে তামিলনাড়ুর আপামর সাধারণ জনগণ, বিশেষ করে তরুণ সমাজ, যাদের আমরা জেন জি বা জেনারেশন জি বলে থাকি। এই নতুন প্রজন্মের চিন্তাধারা আগের প্রজন্মের চেয়ে অনেকটাই আলাদা। তারা আর সেই পুরনো আমলের জাতপাত, ধর্ম বা বর্ণভিত্তিক বিভেদের রাজনীতিতে বিশ্বাস করে না। তারা অনেক বেশি বাস্তববাদী। তারা চায় পড়াশোনা শেষে একটি নিশ্চিত চাকরি, তারা চায় এমন একটি সমাজ যেখানে মেধার মূল্যায়ন হবে, তারা চায় রাস্তাঘাটে নিরাপদে চলাফেরা করার অধিকার এবং সর্বোপরি একটি দুর্নীতিমুক্ত ও কার্যকর প্রশাসনিক ব্যবস্থা। থালাপতি বিজয় অত্যন্ত সুকৌশলে এই তরুণ প্রজন্মের মনের ভাষাটি পড়তে পেরেছেন। তিনি বুঝতে পেরেছেন যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কিংবা অন্য কারো ঘাড়ে দোষ চাপিয়ে এই স্মার্ট জেনারেশনকে আর বেশি দিন বোকা বানিয়ে রাখা যাবে না। তাই তিনি প্রথম দিন থেকে কোনো অজুহাত না দেখিয়ে সরাসরি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের দিকে নজর দিয়েছেন। এবার একটু নিজেদের ঘরের দিকে তাকানো যাক। জুলাই মাসের ঐতিহাসিক এবং রক্তক্ষয়ী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ এখন এক বিশাল বাক বদলের মধ্য দিয়ে যাচ্ছে। এদেশের তরুণ সমাজ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে। কিন্তু সেই স্বপ্নের বাস্তবায়ন কি আমরা আমাদের দৈনন্দিন জীবনে দেখতে পাচ্ছি? আমাদের দেশের রাজনৈতিক নেতাদের দিকে যদি আমরা তাকাই, তবে কি আমরা থালাপতি বিজয়ের মতো এমন কোনো প্রোঅ্যাক্টিভ বা জনবান্ধব নেতৃত্বের ছায়া দেখতে পাই? আমাদের দেশে আজও যখন কোনো বড় সংকট তৈরি হয়, জিনিসপত্রের দাম যখন সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যায়, রাস্তাঘাটে যখন ছিনতাই বা নিরাপত্তাহীনতা বাড়ে, তখন আমাদের নেতারা কি করেন? তারা কি বিজয়ের মতো সাথে সাথে সমাধানের জন্য মাঠে নেমে পড়েন, নাকি সমস্ত ব্যর্থতার দায় আগের সরকারের ঘাড়ে বা অন্য কোনো ষড়যন্ত্রের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেদের দায়মুক্ত করার সেই পুরনো সংস্কৃতির চর্চাই করে যান? আজকের দিনে সাধারণ মানুষ বাজারে গেলে যেন স্বস্তিতে কেনাকাটা করতে পারে, রাস্তায় বের হলে যেন তার জীবন ও মালের নিরাপত্তা থাকে এবং প্রশাসনের প্রতিটি স্তরে যেন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়, এটুকুই তো একজন সাধারণ নাগরিকের চাওয়া। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো আমাদের দেশের রাজনীতিতে এখনও সেই বিভেদ আর দোষারোপের সংস্কৃতি প্রবলভাবে রাজত্ব করছে। থালাপতি বিজয়ের মতো কেউ বুক ফুলিয়ে একথা বলার সাহস রাখেন না যে আমি ক্ষমতায় আছি, তাই ভালো মন্দ সবকিছুর দায় আমার। দর্শক, আজকের এই বিশ্লেষণধর্মী আলোচনাটি আপনাদের কেমন লাগলো? আপনি কি মনে করেন আমাদের রাজনৈতিক সংস্কৃতিতেও এমন গুণগত পরিবর্তন আসা প্রয়োজন? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের জানাবেন। এ ধরনের আরও সত্য, তথ্যবহুল ও গভীর বিশ্লেষণধর্মী ভিডিও নিয়মিত দেখতে চাইলে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।